ভালোবাসি পরিজয়। অসিনাথ চোখ মেলে তাকায়। অরিটনের চোখে নেশা। এত নেশায় ডুবে অসিনাথ মরেই যাবে বলে তার মনে হচ্ছে। কারো চোখের গভীরতা এত হয়? অসিনাথ অরিটনের টি শার্ট খামচে আছে। অরিটন কিছু সময় পরে অসিনাথকে নিচে নামিয়ে এক হাতে কোমর জড়িয়ে গাছে হেলান দেয়। বলে, আমার একটু নায়ক হতে ইচ্ছে করছে। অসিনাথ কিছু বলল না, চোখ নিচের দিকে। অরিটন নিজেই বলল, নায়কের মতো বলতে ইচ্ছে করছে, তুমি আমার নিঃশ্বাসে রূপ নিয়েছো পরিজয়। তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে তোমাকে একবার না দেখলে আমার দিন কাটে না। আমার সময় থমকে যায়। আমার শুধু তোমার আশেপাশে থাকতে ইচ্ছে করে। তোমার বাস্তব জীবনের নায়ক হতে চাই আমি। অসিনাথ অরিটনের দিকে তাকিয়ে বলল। আপনি তো দুদিন আমার সাথে দেখা না করেই ছিলেন। অরিটন হাসে, কিছুই বলে না। অসিনাথ বুঝে নাই অরিটন প্রতিদিনই তার বাসার সামনে যায়, সকাল বিকাল রাতে। মজিদ ভাই বলেছে, সেও দেখেছে। অসিনাথ হাসে, ঠোঁট টিপে সে হাসি থামিয়ে বলে। এত ভালোবাসার কি দরকার? অসিনাথের দিকে ঝুঁকে অরিটন বলল, আমি তো ভালোবাসার কিছুই বুঝি না। ভালোবাসা নিজের থেকে এসেই ধরা দেয়, শতরূপে ধরা দেয়। প্রতিবার বলে আমি তোমাকে চাই। তোমাকে কতটুকু ভালোবাসতে চাই জানি না, শুধু তুমি হলেই চলবে না। আমার পাশে থেকেও এতেই হবে। এটা যদি ভালোবাসা হয় তাহলে আমি তোমাকেই ভালোবাসি, 1000 বছর এমন ভাবেই ভালোবাসতে চাই। অরিটনের এক হাতে কদম দেখে অসিনাথ বলল। আপনি গাছে উঠতে পারেন? অরিটন অবাক হয়ে বলল, গাছে আবার উঠা যায় নাকি? গাছে না উঠে কদম পেলেন কই? অরিটন হাতের দিকে তাকিয়ে বলল। ও, এগুলো আমার মাথায় পড়েছে। কি নাম এই ফুলের? অসিনাথ হেসে ফেলে, বলে, আপনি কদম ফুলের নাম জানেন না? না। অসিনাথ অরিটনের দিকে তাকায়। হলুদ টি শার্ট পরেছে। নিজের দিকে তাকিয়ে সে চমকে ওঠে। তার গায়ে নীল জামা। অসিনাথ খুশিতে লাফিয়ে বলল, আপনি হিমুর হলুদ পরেছেন আর আমি রূপার নীল। হাতে কদম ফুল, আকাশ জুড়ে বৃষ্টি। ওয়াও, একদম হিমু রূপার মতো। অরিটন ভুরু কুচকে বলল, আমি হিমু না অরিত্রাণ, আর তুমি ওয়াসু। এই হিমু রূপাকে কি সব এলোমেলো কথা। অরিটন কদমগুলো ছুঁড়ে দিতে চায়। অসিনাথ চেঁচিয়ে বলল। এই আপনি কি করছেন? কদম ফেলে দিচ্ছেন কেন? অরিটন না কিঞ্চিত উঁচিয়ে বলল। এটা কোনো ফুল হলো? আমার পছন্দ হলো না, তাই ফেলে দিচ্ছি। অসিনাথ মুখ ফুলিয়ে বলল, আমার খুব পছন্দের, একদম ফেলে দেবেন না। এগুলো দিয়ে সুন্দর করে প্রপোজ করেন, তাহলেই আমার নায়ক হতে পারবেন। অসিনাথ মনে মনে ভাবে, আচ্ছা হিমু কিভাবে প্রপোজ করেছে রূপাকে? না কি করেই না? হতেও পারে যে পাগল ছেলে। অসিনাথ নিজে নিজে হাসে। অরিটন ভুরু কুচকে বলল, এত ভালো ভালো ফুল থাকতে এই ফুল দিয়ে প্রপোজ করব, কিন্তু কেন? নায়ক হতে চাইলে তো করতেই হবে, করেন। অসিনাথ মুখ ঘুরিয়ে বলল। অরিটন হাসল সে মুখ ঘুরানো দেখে। তারপর বলল, আমি প্রপোজ করতে পারি না। মানে কি? আজকে না করলে আমি কিন্তু সত্যি অন্য নায়ক খুঁজে নিব। অরিটন অসিনাথের কোমর আরো চেপে বলল। এত সহজ? হুম। অরিটন হাসে, কোমর ছেড়ে সামনে হাঁটু গেড়ে বসে কাদার উপরে হাত বাড়িয়ে দেয় অসিনাথের দিকে। হাত ভর্তি কদম, বৃষ্টি ভেজার শরীর। ভালোবাসায় কোনো শর্ত হয় না, হয় না কোনো বাক্য। তবুও বলবো, আমি সব কিছুর বিনিময়ে ভালোবাসতে চাই। এই শর্ত আমি আমার সব কিছুর বিনিময়ে রাখতে চাই। আমি ভালোবাসি বলে বেড়াতে চাই না, তোমাকে বুঝে উঠতে চাই। ভালোবাসা শব্দ উচ্চারণ করলে অদ্ভুতভাবে আমি তোমাকে বুঝতে পারি। তোমাকে বোঝার জন্য আমি 1000 কোটি বার ভালোবাসি শব্দের স্রোত তুলতে পারবো। ভালোবাসা এবং যত্ন দিয়ে মরুভূমিতেও ফুল ফোটানো যায়। কথাটা সত্য। ভালোবাসা পাথরের বুকেও ফুল ফোটাতে পারে। আর তুমি আমার সেই ফুল। আমার ফুলের কাছে এই ফুল তুচ্ছ। ফুলগুলো নিয়ে তুমি চাইলে এদের ধন্য করতে পারো। আমার ভালোবাসা এই ফুলে প্রকাশিত হবে না। তুমি চাইলেই নিতে পারো। আমি তোমার প্রেমিক হয়ে নয়, অনন্তকাল তোমার প্রেমে ডুবে থাকা ভালোবাসার মানুষ হয়ে থাকতে চাই। আমাকে ভালোবাসতে হবে না, প্রেমিকা হতে হবে না, আমার সাথে ভালোবাসার কথা বলতে হবে না। শুধু এই নীল গভীর চোখে তাকিয়ে থাকার অধিকার দিলেই হবে। আমি তাকিয়ে থেকেই পার করে দেব বাকি জীবন। তাকিয়ে থেকে ভালোবাসি বলে তোমাকে বোঝার চেষ্টা করব, শুধু এতেই হবে। অরিটন থামে। অসিনাথ হাত বাড়িয়ে ফুলগুলো নিয়ে মুঠো বন্ধ করে। অরিটন দাঁড়িয়ে পড়ে। অসিনাথের একটা হাত নিজের হাতের আঙ্গুলের ভাঁজে ঢুকিয়ে বলে। ভালোবাসি। অসিনাথ চোখ তুলে তাকায়। বৃষ্টিতে সব ঝাপসা হয়ে উঠেছে। অসিনাথের চোখের কোণা লাল হয়ে আছে। অরিটন চোখের দিকে তাকিয়ে বলে, বৃষ্টি ভিজিয়ে দিচ্ছে, মাখিয়ে দিচ্ছে ভালোবাসা। দুটি মানুষের নিশ্চুপ নিঃশ্বাস কোথাও এসে এক হচ্ছে, বিনিময় করছে ভালোবাসা। অরিটন কিছু সময় তাকিয়ে থেকে বন্দি হাতের উল্টো পিঠে নিবিড় এক চুমু বসিয়ে দেয়।
ভাঁজে আটকে থাকা আঙুলে ভাঁজে ঠোঁট ছুঁয়ে দেয়। ভেজা কামড়টা আবার জড়িয়ে কাছে নিয়ে আসে। ওয়াসানাতের রগে রগে কাঁপন শুরু হয়। অরিটন ওয়াসানাতের চোখে চোখ রাখে। দুটি চোখ এক হয়, মনে মনে এক হয় হৃৎপিণ্ড। বৃষ্টিকে সাক্ষী রেখে আজ ভালোবাসা হোক চোখে চোখে, কথা হোক অন্তরের সাথে অন্তরের, গভীরতা বাড়ুক। ভালোবাসার মিল দেহে দেহে নয়, অন্তর অন্তরে হয়। এটাই তো ভালোবাসা। চাহিদা, তৃষ্ণা সব জুড়ে গড়ে উঠুক অন্তরে ভালোবাসা। অর্থহীন ভালোবাসা, যার অর্থের খোঁজে নাম লেখাক হৃৎপিণ্ড নামক যন্ত্র। বিশাল জায়গা জুড়ে কুঞ্চল ভিলা, চারপাশে গাছ বাগান, মাঝে দোতলা বাড়ি, সাদা রঙের বাড়ি, পাশে বিশাল পুকুর, তার পাশে বটগাছ। সেই বটগাছে আপন মনে দুলছে দুটি কাঠের দোলনা। লম্বা দড়ি দিয়ে বাঁধানো দোলনার দড়িতে সবুজ রঙের লতা পেঁচিয়ে গাছ ছুঁয়েছে। লতার কোনায় কোনায় ঝুলে লাল ফুল। ছোট ছোট লাল ফুলগুলোর নাম জানা নেই ওয়াসেনাতের। বাতাসের কারণে দুলছে দোলনাগুলো। বৃষ্টির পানি জমেছে লতার খাঁজে খাঁজে। লাল ফুলের ছোট ছোট পাপড়িতে শিশির কণার মতো জমেছে বৃষ্টির অসংখ্য পানি। ওয়াসেনাত তাকিয়ে আছে সেই দোলনার দিকে। অরিটন তাড়া দিয়ে বলল, চলো, আর কত ভিজবে, ঠান্ডা লাগবে তো। ওয়াসেনাত নাক ছিটকে বলল। না, আমি এখন দোলনায় দুলবো আর আপনি ধাক্কা দিয়ে দোলাবেন। অরিটন কিঞ্চিত ভুরু কুচকাল। বৃষ্টিতে ভিজে চুপচুপ হয়ে আছে দুজনেই। এর মাঝে ওয়াসেনাতের কথাটা একদম ভিত্তিহীন বলে মনে হচ্ছে তার। ওয়াসেনাত সামনে এগিয়ে যেতেই অরিটন হাত চেপে ধরে বলে, তুমি কি ছোট বাচ্চা? দোলনায় কেন তুলতে হবে? ওয়াসেনাত চু করে শব্দ করে একরাশ বিরক্তি প্রকাশ করে বলল সে, বাচ্চারাই শুধু দোলনায় দোলে, কে বলেছে আপনাকে? এই দোলনায় সবাই দুলতে পারে, চলেন তো। অরিটনের ধরে রাখা হাত ঝাড়িয়ে ওয়াসেনাত নিজেই অরিটনের হাত মুঠোবন্দি করে। এরপরে টানতে টানতে বড় গাছটার নিচে নিয়ে দাঁড় করায়। ওয়াসেনাতের চোখে মুখে হাসি দেখে অরিটন নিজেও হালকা হাসল। দোলনা একটু উপরে হওয়ায় ওয়াসেনাত উঠতে পারছে না। কয়েকবার লাফিয়ে উঠতে চেয়েও পারছে না। বসতে গেলেই দোলনা সরে যাচ্ছে। অরিটন হাসল। দুহাত বুকে গুজে গাছের গায়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে পড়ে সে। ওয়াসেনাত বিরক্ত হয়ে উঠেছে। বারকে কেমন টানা হেঁচড়া করে সে ক্লান্ত। অরিটনের মাথায় আসে না, এত বড় মেয়ে কিনা দোলনায় দোলার জন্য এত পরিশ্রম করছে। আশ্চর্য। অজানাতের চেহারা দেখে মনে হচ্ছে সে কেঁদে দিবে। অরিটন শব্দ করে হাসছে। অরিটনের দিকে চোখ লাল করে তাকায় সে। বৃষ্টির পানিতে চোখ লাল হয়ে উঠেছে অজানাতের। অরিটন হাত নামিয়ে নেয়, দুহাত মেলে উঠিয়ে ঠোঁট উল্টে অরিটন বলল, আমি কি করলাম? তুমি নিজেই উঠতে পারছো না, এতে আমার দোষ কি? অজানাত কোমরে দুহাত গুছে নাক ফুলিয়ে বলল, এই দোলনায় একা একা ওঠা যায় না, কারোর হেল্প লাগে। একটু হেল্প করলে কি হয়? অরিটন দায়সারা ভাব নিয়ে বলল, আমি পারবো না হেল্প করতে, এটা আমার সাথে যায় না। আমি এই জীবনে কাউকে তেমন হেল্প করেছি বলে মনে হয় না। তোমাকে হেল্প করার তো প্রশ্নই আসে না। অসনাথ ভাবি অবাক হলো। বলে কি, হেল্প করতে এত কাহিনী? রাগী কণ্ঠে সে বলল, আপনি বউ পাবেন না আমাকে হেল্প না করলে। অরিটন হো হো করে হেসে উঠল। এভাবে শরীর দুলিয়ে তাকে আর কখনো হাসতে দেখেনি অসেনাথ। দুহাতে কোমরে নিয়ে সে হাসছে। অসেনাথ কিছুক্ষণ হা করে তাকিয়ে থাকে। অরিটন হাসি থামিয়ে বলে, আমার তো বউ নতুন করে পাওয়ার প্রয়োজন নেই। আমার বউ নিয়ে তোমাকে নতুন করে চিন্তা করতে হবে না। আমি নিজেই তার সব চিন্তায় মেতে আছি। তুমি বরং ভাবো কিভাবে দোলনায় উঠে বসবে। অরিটনের কথায় হালকা কপাল কুঁচকে আসে অসেনাথের। সে জানে এ দোলনায় তার একার পক্ষে বসা যাবে না, তাই মুখ গোমড়া করে বলল, চলেন চলে যাই, আর আসতে হবে না দোলনায়। বৃষ্টিতেও আর ভিজতে হবে না, আমাকেও আর হেল্প করতে হবে না। অসেনাথ চোখ বাঁকিয়ে অরিটনকে দেখে না, চেহারায় কোনো পরিবর্তন নেই। অসেনাথ হাঁটা শুরু করে আর ভাবে, মানুষটা এমন কেন? একদম অনুভূতি শূন্য টাইপের, সবই আগের মতো, শুধু ভালোবাসাটা যোগ হয়েছে। অসেনাথ মনে মনে এটা ভেবেই যেন খুশি। ঠোঁট জুড়ে হাসি ফুটে। কিছু দূর যেতেই নিজেকে শূন্য অনুভব হচ্ছে অসেনাথের। ভয়ে চোখ বড় করে পাশে তাকিয়ে অরিটনকে আবিষ্কার করে। অসেনাথ হাসে। অরিটনের মুখ গম্ভীর। সে সামনের দিকে তাকিয়ে আছে। অসেনাথ গলা জড়িয়ে ধরল না, মুখ গোমড়া করে সে বলল, কোলে কেন নিলেন? অরিটন পিছনে ঘুরতে ঘুরতে বলল, বাচ্চাদের দোলনায় বসাতে হলে কোলে নিয়েই বসাতে হয়। অসেনাথ কপার ট্রাক নিয়ে বলল। আমি বাচ্চা? অরিটন জবাব দিল না। হালকা ছেড়ে দিতে অসেনাথ দুহাতে অরিটনের গলা জড়িয়ে ধরে। অরিটন ঠোঁট বাঁকা করে অসেনাথ রাগী গলায় বলে, সব সময় এমন ভয় দেখান কেন? অরিটন অসেনাথের পিঠে রাখা হাতটা একটু চেপে বলল, তুমি যদি প্রথমে গলা জড়িয়ে নিতে তাহলে তো আমার কষ্ট করে ভয় দেখানো লাগতো না। আপনাকে ইদানিং ঝগড়ুটে মনে হয়। অসেনাথের এমন কথায় অরিটন শুধু নিঃশব্দে হাসল। দোলনার কাছে এসে বলল, গলা জড়িয়ে ধরো শক্ত করে। অসেনাথ ধরল।
অরিটান একটু ঝুঁকে দোলনা একটা হাত রেখে টেনে অসেনাথকে ধীরে বসিয়ে দেয়। অসেনাথ খুশিতে খিলখিল করে হেসে দোলনার দুপাশে হাত রাখে। অরিটান পিছনে দাঁড়ায়, অসেনাথ দুপা সোজা করে রাখে। অরিটান হালকা হালকা ধাক্কা দেয়। অসেনাথ বিরক্ত গলায় বলে, আরে এত আস্তে আস্তে দিচ্ছেন কেন? আমি কি বাচ্চা মেয়ে? অরিটান তীক্ষ্ণ চোখে তাকায়। অসেনাথ মাথা ঘুরিয়ে অরিটানের দিকে তাকায়। অরিটান গম্ভীর মুখে বলল, আরো জোরে দিতে হবে। তো তো মানে কি? হ্যাঁ ইয়ে না বলো। হ্যাঁ, অনেক জোরে ঠেলবেন প্লিজ। অরিটান জোরে ধাক্কা দিতে শুরু করে। অসেনাথ দুলছে, হাসছে। সে হাসি ছড়িয়ে পড়ছে চারদিকে। অরিটান চোখ ছোট করে হাসে। অসেনাথ নিজের দুহাত মেলে চোখ বুজে বৃষ্টির পানি গায়ে মাখে। অরিটান ধাক্কা দিতে ব্যস্ত। পাশ থেকে চিৎকারের শব্দে অরিটান সেদিকে তাকায়। বাচ্চারা হাসাহাসি করছে তাদের দিকে তাকিয়ে। অরিটান তাকাতেই ছুটাছুটি করে ভিতরে চলে গেছে। আবার কিছুক্ষণ পর পর উকিঝুঁকি দিয়ে হেসে গড়িয়ে পড়ছে। অরিটান বাচ্চাগুলোর দিকে মনোযোগ দিতে দিতেই অসেনা তার দোলনার সাথে ধাক্কা লেগে যাচ্ছিল। অরিটানের দৃষ্টি তীক্ষ্ণ। হাত দিয়ে দোলনা থামিয়ে দেয় সে। অসেনাথ বিরক্ত। মাত্র তো সে আকাশে উঠছিল, এর মাঝে এভাবে থামিয়ে দেওয়ার মানে কি? এই, আপনি দোলনা থামালেন কেন? অরিটান ঘাড় ঘুরিয়ে তাকালো, চোখ ছোট করে বলল। বাচ্চাগুলোকে? অসেনাথ মাথা উঁচু করে একবার দেখে নেয়, তারপর হেসে বলে, হাসান, রাফি, অন্ত, মেহুল, মারি, রিমা, রাবেয়া, তাহসিন, তাফসি। অরিটান কথার মাঝপথে থামিয়ে দিয়ে বলল, ওদের নাম জিজ্ঞেস করিনি। ওরা কে জিজ্ঞেস করেছি। কুঞ্জবাড়ির সদস্য। অরিটান কনফিউজড হয়ে বলল। মানে? মানে ওরা এই বাড়িতে থাকে, এটা ওদেরই বাড়ি। অরিটান যেন ভারী অবাক হলো। ভুরুকুচকে সে বলল, ওদের বাবা মাও থাকে এখানে? মানে ওরা কি তোমাদের বাড়িতে ভাড়া থাকে? আরে না, ওদের বাবা মা নেই। অরিটান থমকালো। মনের কোথাও ব্যথা হচ্ছে, নিজের সাথে ওদের খুব মিল খুঁজে পাচ্ছে। অসেনাথ বুঝতে পেরে বলল, এটা আমার বাবার এতিমখানা। বাবার চোখে অসহায় কেউ পড়লেই তাদের এখানে নিয়ে আসে। এটা শুধু এতিমখানা না, বৃদ্ধাশ্রম। এখানে অনেক দাদা দাদু আছে। বাবার প্ল্যানটা কিন্তু দারুণ। বাচ্চারা মা বাবার মতো যত্ন করে এমন গার্ডিয়ান পেয়ে গেল। আর বৃদ্ধ বয়সে ছেলে মেয়েদের কাছে অবহেলিত বাবা মায়েরা কিছু বাচ্চা পেয়ে গেল। অরিটান কিছুক্ষণ তাকিয়ে থেকে বিড়বিড় করে বলল। তোমার হিটলার বাপ তো দেখি দয়াবান খুব। অসেনাথ তেমন কিছু শুনতে পেল না, কিন্তু হিটলার শব্দটা তার কান এড়ালো না। সে চোখ ছোট করে সন্দেহের চোখে তাকায় অরিটানের দিকে, বলে, এই, আপনি হিটলার কাকে বললেন? অরিটান ভরকে গেল, নিজেকে সামলে নিয়ে বলল, তোমার বাবা মানুষটা খুব দয়াবান বলেছি। তুমি একটু বেশি শুনো কানে। অসেনাথের বিশ্বাস হলো না। চোখ ছোট করেই সে তাকিয়ে আছে। অরিটান তাকে ধাক্কা দিতে শুরু করে। অসেনাথের মনোযোগ আবার আকাশে ওড়ায় চলে যায়। অরিটান নিজ মনে হাসলো। অসেনাথের বাচ্চামোগুলো তাকে আরো ঘায়াল করে, আরো ভালোবাসতে শেখায়। হৃদয় একটা যুদ্ধক্ষেত্র। ভালোবাসা হচ্ছে তলোয়ার, আর সেই তলোয়ার দিয়ে হৃদয় জয় করার কাজ যে করে সে হচ্ছে ভালোবাসার মানুষ। অরিটানের জীবনের সবচাইতে বড় পরীক্ষা মনে হচ্ছে আজই। খেতে বসেছে সে, কিন্তু বিশাল ডাইনিং টেবিলে না, নিচে বসেছে সে ফ্লোরে। পা গুটিয়ে নিচে বসতেই তার অবস্থা খারাপ। একে এসে সবসময় ফিটিং করা ড্রেস পরে, তার উপর নিজেকে এমন গুটিয়ে বসা তার জন্য মোটেও সুবিধা হচ্ছে না। আজ তাকে একটা ভয়ঙ্কর অফার দেওয়া হয়েছে। সেটা হচ্ছে আজ বাচ্চাদের সাথে ওয়াসানাতের সাথে একসাথে খাবার খাওয়ার অফার করা হয়েছে। এই ভিজা শরীর শুকিয়ে নিতে ঘণ্টাখানেকের মতো ফ্যানের নিচে বসেছিল সে। এখন তার বেশ ঠান্ডা লাগছে। ওয়াসানাতকে দেখতে বেশ খুশি খুশি লাগছে। অরিটানকে সবার সাথে পরিচয় করিয়ে দিয়েছে ওয়াসেনাত। তাদের দুজনকে দেখে সবাই মিটমিট করে হাসছে। ওয়াসেনাত অবাক হচ্ছে। সে তো বলেছে বন্ধু, তাহলে তো হাসির কি আছে? বাচ্চারা অরিটানকে নিয়ে অনেক মজায় আছে। তারা হাসাহাসি করে অরিটানের গায়ে পড়ছে। এতে অরিটানের অনেক বিরক্ত হওয়ার কথা, কিন্তু সে হচ্ছে না। তাদের সাথে সেও হাসছে, গল্প করছে, যেন তাদেরই একজন সদস্য। ওয়াসেনাত ভারী অবাক হয়ে দেখছে এই দৃশ্য। বাচ্চাদের একটাই কথা, অরিটানকে দেখতে একদম নায়ক নায়ক লাগে। কয়েকজনের তো এতই পছন্দ যে তারা অরিটানের সাথে ছবিও তুলেছে। ওয়াসেনাতের ফোন দিয়ে। অরিটান হাসছে, কপাল কুচকাচ্ছে, মাঝে মাঝে গম্ভীর হচ্ছে। অসেনাত তাকিয়ে তাকিয়ে দেখছে সব। নানুবু হাত দিয়ে ঠেলছে অসেনাতকে। নানুবু এখানের একজন বয়স্ক সদস্য। পান খেয়ে লাল হওয়া দাঁত বের করে তিনি হাসছেন। অসেনাত কপাল কুচকে বলল, কি? জবাব দিলেন না তিনি। তার সাথে বসে থাকা বাকিরাও হাসছে। অসেনাত কৌতূহলী হয়ে তাকিয়ে আছে। তারা একে অপরের কানে কানে কি সব বলছে আর হাসছে। অসেনাত বলল, নানুবু, কি হয়েছে? নানুবু কিছু বলল না, আবার গা দুলিয়ে হাসা শুরু করলো। অসেনাত বিরক্তির সুর টেনে বলল, বলবে কি হয়েছে? এভাবে হাসছো কেন? এতক্ষণে নানুবুর পানের পিক ফেলে বলল, এই সোনার মানিক কে গো নাতনি? অসেনাত অরিটানের দিকে একবার তাকিয়ে বলল, বললাম না, আমার ভালো বন্ধু।
পাশ থেকে আরেকজন বৃদ্ধা হেসে বলল। কেমনটা বন্ধু? অসনাত লাজুক হেসে বলল। আমাকে লজ্জা দিতে চাচ্ছ তাই না দাদু? সবাই হো হো করে হেসে ফেলে। কয়েকজন এগিয়ে এসে অসনাতের পাশে বসে বলল। আমগো পোলারে পছন্দ হয়েছে, একবারে হীরের টুকরা। অসনাত ঠোঁট ফসকে হেসে ফেলে, হাসতে হাসতে বলে। তোমাদের কাছে তো পৃথিবীর সব ছেলেই হীরা, মণি, মুক্তা। কালা চাঁদ্রেও হীরা মনে হয়, ধলা চাঁদ্রেও হীরা মনে হয়। তবে দুই ধরনের হীরাই আছে, ব্ল্যাক ডায়মন্ড, হোয়াইট ডায়মন্ড। কথাটা বলেই অসনাত হাসে। তার সাথে তাল মিলিয়ে হাসে কাজের মেয়ে রিতা। রিতার সাথে আরো কয়েকজন কাজের মানুষ আছে, এরাও এখানের সদস্য। বাচ্চাদের আর বৃদ্ধাদের দেখাশোনা করে এরা। আজকের খাবার বিরিয়ানি। অরিটনের চোখ কপালে, সে চোখ গোল করে করে তাকিয়ে আছে প্লেটের দিকে। অনেক আগে কোনো একদিন এই ধরনের খাবার সে খেয়েছে বলে তার মনে পড়ছে, আবার পড়ছে না। অনেক বছর বিদেশে থেকে তার খাবারের তালিকা একদম পাল্টে গেছে। তার খাবার তেল মশলা ছাড়া। এত স্পাইসি খাবার পেছনে ফেলে আসা 10 থেকে 12 বছরে কখনো খাওয়া হয়নি তার। অসনাত বেশ আয়েশ করে খাচ্ছে। মুখের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে যেন কি না কি খাচ্ছে। অরিটন খাচ্ছে না, অসনাতের মুখের দিকে তাকিয়ে আছে। অসনাত হাত দিয়ে খাচ্ছে, এতে অরিটন নাক সেটকাচ্ছে। লম্বা নাকটা উঁচিয়ে তাকিয়ে আছে সে। সবাই খাচ্ছে, শুধু অরিটন তাকিয়ে আছে। অসনাত অনেক সময় পরে সবার দিকে তাকিয়ে অবাক। সবাই খাওয়া বন্ধ করে অরিটনের দিকে তাকিয়ে আছে। অসনাত অরিটনের দিকে তাকিয়ে আরো অবাক। অরিটন না খেয়ে শুধু তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, দৃষ্টি স্থির। অসনাত সবার দিকে আর চোখে তাকিয়ে আবার অরিটনের দিকে তাকায়। জোরপূর্বক হাসির চেষ্টা করে সে বলল। কি হয়েছে, আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? অরিটন কিছু বলল না, সে তাকিয়ে আছে, চোখের পাতা ফেলছে না। অসনাত দাঁত বের করে সবার দিকে তাকিয়ে হাসার চেষ্টা করছে। সবাই কপাল কুঁচকে কৌতূহলী হয়ে তাকিয়ে আছে। বাচ্চারাও খাবার খাওয়া বন্ধ করে দিয়েছে। অসনাত অরিটনের চোখের সামনে হাত নাড়ায়, তবুও তার খবর নেই। না পড়তে অসনাত হাত দিয়ে হালকা ধাক্কা দেয় অরিটনকে। সবাই হো হো করে হেসে উঠে একসাথে। অরিটন ভরকে যায়, অপ্রস্তুত হয়ে সে চারপাশে তাকায়। অসনাত লজ্জায় মাথা নত যেন করে। অরিটন চুলের মাঝে হাত ঢুকিয়ে মাথা চুলকাতে চুলকাতে একটু হাসার চেষ্টা করে। অসনাত দাঁতে দাঁত চেপে কণ্ঠ নামিয়ে বলল। এমন ক্যাবলাকান্তর মতন তাকিয়ে থাকার মানে কি? অরিটন কিছু বলার আগেই নানুবু বলল। কি দাদু ভাই, তুমি কি নিজের হাতে খেতে পারো না? অসনাত সহ বাচ্চারা অবাক হয়ে চেঁচিয়ে বলল। কি কি? অরিটন হাবার মতো তাকিয়ে আছে, সে কি বলবে বুঝতে পারছে না। বৃদ্ধরা হাসছে, মুখ টিপে হাসছে। নানুবা আবার বলল। এত অবাক হও কেন মাইয়া? এটা তো সমস্যা না, তোমারে খাওয়াইয়া দেওয়া লাগে না। অরিটন অবাক, সাথে বিস্মিত। অসনাত কপাল কুচকে বলল। কি বলো দাদু, এই বুড়া ছেলেকে খাইয়ে দেওয়া লাগে? এই আপনাকে সত্যি কেউ খাইয়ে দেয় বাসায়? অরিটন হতভাগ, অসনাতের চোখ বেরিয়ে আসার উপক্রম। অরিটন এবার বিরক্ত হয়ে বলল। আমি চামচ দিয়ে খাই। অসনাত যেন হাঁপ ছেড়ে বাঁচল। দীর্ঘশ্বাস নিয়ে সে বলল। বাচ্চা গেল। আমি তো অবাক, এত বড় ছেলেকে যদি হাতে ধরে খাইয়ে দেওয়া লাগে তাহলে তো দুনিয়া শেষ। এই রিতা, চামচ নিয়ে আয় তো। নানুবু দ্রুত বলল। এই না না, বিরিয়ানির চামচ দিয়া খাইতে মজা না, হাতের স্বাদ কি আর চামচে ফাইবা দাদু ভাই? অসনাত ভুরু কুচকে বলল। তাহলে কিভাবে খাবে? উনি তো হাতে খেতে পারে না। নানুবু দাঁত কেলিয়ে বলল। কেন হাত দিয়া খাইবা? আরে উনি তো হাতে খেতে পারে না। তো কি হইছে, আর একজনের হাতে তো খাইতে পারে। কি দাদু ভাই পারো? অরিটন কিছু বলল না, সে বোঝার চেষ্টা করছে আসলে কি বলছে এরা। অসনাত বলল। ও, তুমি খাইয়ে দেবে? ভালো, দাও। বলেই নিজের খাওয়ায় মন দেয় অসনাত। পাশ থেকে একজন বলল। না রে, হ্যাটি তো নিজে খাইব, তুমি খাওয়াই দাও। অসনাত চোখ বড় করে তাকায় সবার দিকে। সবাই মিটমিট করে হেসে খাওয়ায় মন দেয়। অসনাতের ঠোঁট আপন গতিতে হা হয়ে গেছে। অরিটন অবাক। কিছু সময় পরে সে অবাকতা কাটিয়ে একটা বাঁকা হাসি ফুটিয়ে অসনাতের দিকে তাকায়। অদ্ভুতভাবে সবাই হাসতে হাসতে ভেতরে ঘরে চলে যায়। বাচ্চারা যেতে চায় না, তবুও যেতে হয়েছে তাদের। অরিটন অসনাতের কোলে ধাপ করে মাথা রাখে। অসনাত চোখ ছোট করে অরিটনের মুখের দিকে তাকায়। অরিটন পায়ের উপর পা রেখে বলল। কি হলো, তোমাকে খাইয়ে দিতে বলেছে, চোখ দিয়ে আমাকে গিলে খেতে নয়? অসনাত এখনো হা। অরিটন কাত হয়ে অসনাতের কোমর পেঁচিয়ে কোলে নাক ঘষে। মুহূর্তে অসনাত কেঁপে ওঠে। অরিটন উঠে বসে অসনাতের সামনে, প্লেট নিয়ে অসনাতের বাম হাতে দেয়। সোজা হয়ে অসনাতের মুখোমুখি বসে বলে। দাও, শুরু করো, আমার খুব ক্ষুধা লেগেছে। অরিটন মনে মনে ভাবছে সে কিভাবে খাবে। সে তো এমন খাবার খায় না।
আবার লোভ সামলাতেও পারছে না ওয়াসেনাতের হাতে ছোঁয়া পাওয়ার। ওয়াসেনাত লজ্জায় কুঁকড়ে আছে, ভেবে পাচ্ছে না কিভাবে খাওয়াবে। সংকোচ কাটিয়ে অরিটনের মুখে খাবার তুলে দেয়। অরিটনের বেশ হাসি পাচ্ছে ওয়াসেনাতের মুখ দেখে। সে খুব যত্ন করে খাইয়ে দিচ্ছে, কিন্তু মুখটা চুপসে আছে। খাওয়ার ফাঁকে ফাঁকে অরিটন ওয়াসেনাতের আঙ্গুলে ছোট ছোট কামড় বসিয়ে দিচ্ছে। ওয়াসেনাত রেগে চেঁচিয়ে বলল। আপনাকে খাওয়াতে পারবো না। অরিটন ভারী ইনোসেন্ট ফেস করে বলল। কেন? ওয়াসেনাত রেগে বলল। কেন মানে জানেন না? আপনি 3বার কামড়ে দিয়েছেন আমার আঙুলে। অরিটন ঠোঁট কামড়ে হাসে, পানি খেয়ে দুঃখী ভাব নিয়ে বলে। ব্যথা পাচ্ছ বুঝি? ওয়াসেনাত কিছু বলে না। প্লেট নিচে রেখে বাম হাতে অরিটনের বাহুতে জোর খামচে দেয়। অরিটনের কোনো ভাবভঙ্গি প্রকাশ হলো না। ওয়াসেনাত ঠোঁট উল্টে বলল। আপনি মানুষ নাকি রোবট? অরিটন হাসলো, বলল। তোমার এই খামচি দেওয়ার স্বভাবের সাথে আমি পূর্ব পরিচিত। এখন বলো, বেশি ব্যথা পেয়েছো? ওয়াসেনাত ছোট করে বলল। হুম। ওয়াসেনাত মাথা নিচু করে আছে। অরিটন ওয়াসেনাতের হাত টেনে নিয়ে আঙ্গুলগুলোতে ঠোঁট বসিয়ে চুমু খেয়ে নিল। অরিটনের ঠোঁটের স্পর্শে ওয়াসেনাতের হাত কেঁপে ওঠে, কাঁপে শরীর। ভিজা ঠোঁটের স্পর্শে ভেতর থেকে কাঁপিয়ে তুলছে ওয়াসেনাতকে। অরিটন ওয়াসেনাতের চোখের দিকে তাকিয়ে বলল। আর কামড়ে দিব না, ব্যথাও পাবে না। তোমার ব্যথায় ব্যথিত হয় আমার হৃৎপিণ্ড। ওয়াসেনাত মনে মনে বিড়বিড় করে, আপনি যদি এভাবে আদর করে দেন তাহলে আবার আঙ্গুলে কামড় দিন। আমি কিছু বলবো না, কিন্তু মুখ ফুটে বলা হলো না। কিছু কথা খুব গোপনে থাকে, একান্তে নিজের অন্তরে। ওয়াসেনাত হঠাৎ করে বড্ড আবাকি হয়ে পড়ে। প্লেট সরিয়ে রেখে সে অরিটনের গলা জড়িয়ে ঝাঁপিয়ে পড়ে অরিটনের শক্ত বুকে। অরিটন অবাক হয়, মেয়েটা হঠাৎ হঠাৎ এমন কাণ্ড করে যে তার মতো ব্যক্তিও ভেবাচাকা খেয়ে যায়। ওয়াসেনাত গভীর গলায় বলল। অনেকে বলে প্রথম দিকে সবার ভালোবাসাই বেশি বেশি থাকে, তারপর সব উড়ে যায়। আপনার ভালোবাসা প্রথম থেকেই এত এত বেশি যে আমার ভয় লাগছে খুব। আপনার কণ্ঠ কানে আসতেই বুক কাঁপে, আমার বড্ড বেশি কাঁপে, সর্বাঙ্গে কাঁপন ধরে, রগে রগে তেজি, রক্ত আরো দ্রুত চলে, অনেক অনেক দ্রুত। অরিটন ওয়াসেনাতের হেজাবের উপরে ঠোঁট ছুঁয়ে চুমু আঁকে, দুহাতে শক্ত করে জড়িয়ে বলে। ভালোবাসা কখনোই কমে না, এর রূপ রং পরিবর্তন হয় না। ভালোবাসা আলাদা, সবকিছুর ঊর্ধ্বে। যখন তুমি কাউকে ভালোবাসবে তার সাথে তোমার হৃৎপিণ্ডের শব্দের আদান প্রদান হবে। আমার হৃৎপিণ্ডের শব্দ তোমার নাম কারা হয়েছে পড়িয়া। একবার এই শব্দের আদান প্রদান হলে কিছুই আর করার থাকে না। এই শব্দের যেমন কোনো পরিবর্তন নেই, ভালোবাসার রঙেরও পরিবর্তন নেই। তাই তোমার প্রতি যে ভালোবাসার জন্ম হয়েছে তা বহু বহু জন্মেও শেষ হবে না। অরিটন আবার একটা চুমু বসিয়ে দেয় ওয়াসেনাতের হেজাবের উপরে। ওয়াসেনাতের চোখের পানিতে আবার অরিটনের পিঠ ভিজে উঠছে। অরিটন ঠোঁট কামড়ে হেসে দেয়, মাথায় হাত বোলাতে বোলাতে বলে। তুমি খুব বাচ্চা পরিচয়। বৃষ্টি থেমে গেছে, ঘাস ভর্তি মাঠ সতেজ সবুজ হয়েছে। সেই মাঠের মাঝে চোখ বেঁধে দাঁড় করিয়ে রাখা হয়েছে অরিটন খানকে। তাকে ঘিরে দাঁড়িয়ে আছে বাচ্চারা। অরিটনের চোখ বন্ধ, কান খাড়া। তার কানে ভেসে আসছে খিলখিল হাসির শব্দ। সে হাসি যে ওয়াসেনাতের এটা 100 মাইল দূরে থেকেও বুঝতে পারবে সে। মাঝে মাঝে আবার চাপা একটা হাসি কানে আসছে, এটাও ওয়াসেনাতের। হাসি আটকাতে সে মাঝে মাঝে মুখ চেপে হাসছে। অরিটনের অবস্থা করুন, তার নিজেকে অবলা পুরুষ মানুষ মনে হচ্ছে। মনে মনে ভাবছে, জীবনে কখনো তার এমন একটা অবস্থা হবে সে ভেবেছে কি? ভালোবাসা তাকে কত কিছু হওয়াতে বাধ্য করেছে। অরিটনের আজ মনে হচ্ছে পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী নারী জাতি, এদের কাছে একটা অদ্ভুত পাওয়ার আছে, সেটা দিয়েই তারা সবকিছু করতে বাধ্য করে। এই যেমন কিছুক্ষণ আগে সে বলেছে কানামাছি নামক খেলা সে খেলবে না, তবুও খেলতে হচ্ছে। ওয়াসেনাত নাছরবান্দা, খেলতে হবে মানে হবে। রাজি হয়নি সে, তবুও চোখ বেঁধে দেওয়া হয়েছে। অরিটন দীর্ঘ একটা শ্বাস ফেলে বলল। ওয়াসেনাথ, আমি তোমাকে দেখতে পাচ্ছি না। কোথায় তুমি? এটা কেমন খেলা? ওয়াসেনাথ হাসিতে ফেটে পড়ে, কিলকিল করে হেসে সে বলল। দেখবেন কিভাবে, আপনার চোখ তো বাঁধা। অরিটন ভারী গলায় বলল। খুলে দাও কাপড়। ওয়াসেনাথ চেঁচিয়ে বলল। না না না, আগে ধরেন তারপর খোলা হবে। আপনি এখন চোর। অরিটন চেঁচিয়ে বলল। হোয়াট? আমি জীবনে এই কাজ করিনি। এত বড় কথা আমাকে কেউ বলতে পারেনি। আর ইউ? ওয়াসেনাথ মিনমিন করে বলল। আরে ওই চোর আর এই চোর এক না, এটা খেলার চোর। অরিটন রাগে নাক ফোলায়, সাপের মতো ফসফস করছে সে। এটা আবার কেমন খেলা? চোর বলা হয় যে এই খেলায়? অরিটন বিড়বিড় করে বলে। ডিসগাস্টিং। অরিটন জীবন আজই শেষ। চারদিক থেকে এত চিমটি খেয়ে সে প্রচণ্ড রেগে আছে। রাগ দমন করা মোটেও তার সাধ্যে নেই, তবুও চুপ করে আছে সে। অরিটনের অস্থিরতা দেখে ওয়াসেনাথ নিজেই ধরা দেয়। অরিটন তো সে এক জায়গায় দাঁড়িয়ে আছে, তার কোনো নড়চড় নেই।
অসেনাত অরিটনের হাতে নিচের হাতের কবজি মুঠো করিয়ে বলল। এবার আমার চোখ বাঁধা হবে। অরিটনের চোখ খোলা হলো, চোখে সব ঝাপসা লাগছে। হাত গিয়ে চোখ কসলিয়ে সে অসেনাতের দিকে তাকায়। মুগ্ধ চোখে তাকিয়ে থাকে কিছু সময়। প্রতিটি ছেলে এমন কাউকে চায় যে তাকে বুঝবে। অরিটন আস্তে করে বলল। ইউ আর পারফেক্ট ফর মি। অসেনাত হাত নাড়িয়ে খুঁজে চলেছে, কিন্তু কেউ তার হাতের নাগালেই আসছে না। শুধু চলছে হাসাহাসির গুঞ্জন। অসেনাত দৌড়াতে দৌড়াতে ক্লান্ত, হাঁপিয়ে উঠেছে সে। অরিটন একটু দূরে দাঁড়িয়ে, সে খেলছে না, তবে অসেনাত তার কাছে আসতে সরে যাচ্ছে, ঠোঁট কামড়ে হাসি আটকে রাখছে। বাচ্চারা এই দৃশ্য মজা পাচ্ছে। কয়েক মিনিট পরেই অসেনাত কাউকে চাপটে ধরে। সবাই চিৎকার করা শুরু করে, আবার থেমেও যায়। অসেনাত ভাবে এটা নিশ্চয়ই অরিটন, কিন্তু পরক্ষণে সে সরে আসে। গায়ের ঘ্রাণটা কেমন যেন। অরিটনের গায়ের ঘ্রাণ অসেনাতের চেনা আছে। অসেনাত ভারী অবাক হলো। অরিটন বাদে এখানে তেমন বড় কেউ নেই, তাহলে এটাকে? অসেনাত দুহাতে চোখের কাপড় সরিয়ে নেয়, চোখ ছোট ছোট করে প্রথমে তাকায়, তারপর ধীরে ধীরে ঝাপসা চোখ পরিষ্কার হয়ে আসে। সামনে তাকিয়ে অসেনাত হতবাক। অরিটন তার সামনে দাঁড়িয়ে আছে। একটু কাত হয়ে দেখতে সে চমকে উঠল। বিপরীত লোকটাকে দেখেই ভয়ে কেঁপে উঠল সে। চোখে মুখে আতঙ্কের ছাপ ভেসে উঠেছে। দুহাতে অরিটনের ডান হাতের মোটা বাহু চেপে পেছনে লুকিয়ে পড়ে সে। অরিটন একবার অসেনাতের ভীতু হওয়া মুখের দিকে এক পলক তাকিয়ে আবার সামনে চোখ রাখে। অসেনাত খামচে ধরেছে অরিটনের বাহু, যেন এটি তার শেষ আশ্রয়স্থল। পৃথিবী বড় বিচিত্র, যাকে যার পছন্দ না ঘুরে ফিরে তাদের একবার হলেও আমরা সামনাসামনি হবই। অরিটনের সবুজ চোখ দুই করে চার কার্নিশ লাল হয়ে উঠছে। তার সামনের ব্যক্তিরও একই অবস্থা, কালো চোখ আর কালো নেই, লাল হয়ে উঠছে ধীরে ধীরে। অরিটন প্যান্টের পকেটে হাত গুজে দাঁড়িয়েছে। তার সামনে দাঁড়িয়ে ইহান চৌধুরী। ইহানের বুকটা কাঁপছে, তবুও সে শান্ত হয়ে দাঁড়িয়ে আছে, নিজের ভয়কে জয় করতে চাচ্ছে। অরিটনের চল শক্ত হয়ে আছে। অসেনাত অরিটনের টি শার্ট খামচে ধরে আছে, তার আঙ্গুলগুলো অরিটনের পিঠে চাপ খাচ্ছে। অরিটনের দৃষ্টি ভয়ঙ্কর রকমের হিংস্র। অসেনাত অরিটনের পেছন থেকে মাথা বের করে একবার সামনে তাকায়। সামনের ব্যক্তিকে দেখে ভয়ে আবার অরিটনের পেছনে লুকায়। কয়েক সেকেন্ড পরে অসেনাত অরিটনের দিকে কাত হয়ে ঘুরে তার মুখটা দেখে নেয়। ভয়ে চুপসে যায় সে, ভয়ে ঢোক গিলে পেছনে চলে আসে। অসেনাতের মনে হচ্ছে এরা চোখে চোখেই খুন করবে দুজন দুজনকে। অসেনাতকে অরিটনের এত কাছে দেখে ইহানের রক্ত টকবক করে উঠছে, রাগে শরীর জ্বলছে, চোখ হচ্ছে লাল। অসেনাত নিজের পা উঁচু করে অরিটনের কানের কাছে মুখ নিয়ে মিনমিন করে বলল। এই লোকটা আমাকে কিডন্যাপ করেছে আর এই বাড়ি দখল করতে চায়। ভালো লোক না এই লোক। অরিটন কিছু বলল না। অসেনাত জানেই না এই ইহানই সেই ইহান। এই লোক যে কিনা তা অরিটনের চাইতেও বেশি কেউ জানে বলে অরিটনের মনে হয় না। ইহানের দৃষ্টি এত সময়ের পরে অসেনাতের দিকে যায়, যার জন্য এতদূর ছুটে আসা, আর এসে অরিটনের সাথে দেখা হবে ভাবতেও পারেনি সে। হঠাৎ বাতাস শুরু হয়। অসেনাতের হিজাবের অংশ উঠছে তার জামা। ইহানের চোখ স্থির হয়ে আছে, চোখে জলজল করছে কারো রূপ। এই রূপেই যেন সে মরতে পারবে। ওয়াসেনাত ওড়না সামলাতে সামলাতে আবার অরিটনের পেছনে চলে আসে। ইহানের ভয় আর কাজ করছে না, সে কিংকর্তব্য বিমূঢ় হয়ে তাকিয়ে আছে। মেয়েটাকে দেখার জন্য একদূর ছুটে আসা সার্থক মনে হচ্ছে তার। ওয়াসেনাতকে হঠাৎ করে আর দেখা যাচ্ছে না। ইহান বিরক্ত হচ্ছে। বিরক্ততে কপাল কুঁচকে সে অরিটনের দিকে তাকায়। অরিটন আগের মতোই তাকিয়ে আছে। সে তো ভেবেছে অরিটন তাকে মেরে হাড্ডি ভেঙে দিবে, কিন্তু সে এমন কিছুই করছে না, শান্ত চোখে তাকিয়ে আছে। আশ্চর্য, কিন্তু এই অরিটনের জন্য সে অসেনাতকে দেখতে পাচ্ছে না। ইহান ডান হাত দিয়ে অরিটনের বুকে হাত দেয়, তাকে সরিয়ে দিতে ধাক্কা দিতে চায়। অরিটনের রাগটা ওখানেই মাথা চাড়া দিয়ে ওঠে। রাগে চেপে রাখতে না পেরে সে হাত মুষ্টিবদ্ধ করে গাল বরাবর ঘুষি বসিয়ে দিয়েছে। ইহান ছিটকে পড়ে। অসেনা চোখ বড় করে তাকিয়ে আছে। অরিটন স্থির, তাকে দেখে বেশ স্বাভাবিক লাগছে। কিছুক্ষণ আগের কিছুই যেন তার মনে নেই। ইহান নাক মুখ ফুলিয়ে অরিটনের বুকে ধাক্কা দেয়। অরিটন পিছিয়ে যায়। অসেনাত মৃদু চিৎকার করে ওঠে। অরিটন অসেনাতের দিকে তাকাতে ইহান ঘুষি বসিয়ে তার ঠোঁট ফাটিয়ে দেয়। অসেনাত অবাক। অরিটনের রক্ত দেখে সে আর্তনাদ করে ওঠে। অরিটনও থেমে নেই। ছোটখাটো একটা বক্সিং গেম হয়ে গেছে। অরিটনের রক্তে অসেনাতের হৃৎপিণ্ড লাফাচ্ছে, চোখে পানি জল করছে। কান্না আটকে রাখার কারণে গাল নাক হয়ে লাল হয়ে গেছে। অরিটন ইহানকে ইচ্ছে মতো পেটাচ্ছে। তাকে দেখে মনে হচ্ছে অনেকদিনই ক্ষোভ মেটাচ্ছে। ইহান আর মারছে না, থামাতেও চেষ্টা করছে না। সে তাকিয়ে আছে অসেনাতের দিকে। অসেনাত উত্তেজিত হয়ে শুধু অরিটনকে দেখছে। ইহানের গার্ড চলে এসেছে। অরিটন হাত ঝাঁকাতে ঝাঁকাতে দাঁড়িয়ে পড়ে। ইহানের রক্তাক্ত মুখ দেখেও অসেনাত ফিরে তাকালো না। ব্যাপারটা তাকে ব্যথিত করছে। এত মার খেয়েও ইহান হাসতে হাসতে উঠে বসে।
অরিটানও ঘাসের উপরে বসে পড়ে। ঘাসের পেছনে দুহাত রেখেছে সে। ডান হাত দিয়ে কপালের চুলগুলো সরিয়ে দেয়। এক ভুরু কুচকে অরিটান ইহানের দিকে তাকিয়ে হাসছে, সাথে হাসছে ইহান। অসিনাথ হতবুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। দুজনের গতি সে বুঝতে পারছে না। ইহান হাসতে হাসতে বলল, তোর হাতের জোর তো আরো বেড়ে গেছে, কাহিনী কি? অরিটান জবাব দিল না, চোখ বাঁকিয়ে আগের মতো তাকিয়ে আছে। ইহানের গার্ডসদের মধ্যে একজন সাহস করে বলল, বস, আপনি তো অনেক ব্যথা পেয়েছেন, চলেন আপনাকে নিয়ে যাই। ইহান ওয়াসিনাথের দিকে তাকিয়ে বলল। ভালোবাসায় তো জান হাজির, আমি তো এই রূপে মরতেই এসেছি। ওয়াসিনাথ অপ্রস্তুত হয়ে পড়ে। এদের কিছুই সে বুঝতে পারছে না। অরিটান এত চুপ কেন? একদম রাগ প্রকাশ পাচ্ছে না। সে চুপচাপ বসে হাসছে। ইহান ঘোল লাগানো চোখে তাকিয়ে আছে। ইহান তাকিয়ে আছে তো আছে, তার চোখই সরছে না, যেন সে অবিশ্বাস্য কিছু দেখছে। অরিটান ইহানের চোখ পড়ছে। হাত মুঠো করে সে ঘাস খামছে ধরছে। আঙ্গুল ঘাসে টেপে যাচ্ছে। চোয়াল শক্ত থেকে শক্ত হয়ে উঠছে। ইহান এবার অরিটানের চোখের দিকে তাকিয়ে হাসতে শুরু করে। হাসতে হাসতে বলতে শুরু করে, তোর সাথে কি আমার জন্মের কোনো সম্পর্ক আছে? সব সময় দেখি একই জিনিস, পাগল হই দুজনে। গুড, ভেরি গুড। অরিটান কোনো জবাব পেল না ইহান। অরিটান আর্ধশোয়া হয়ে পায়ের উপরে পা তোলে, ঠোঁট গোল করে শীষ বাজায়। ইহান একটু ভড়কে গেল। অরিটান মিনিট 5 শীষ বাজিয়ে ইহানের চোখে চোখ রাখে। ইহান কেঁপে ওঠে, পিছিয়ে যায়। অরিটান শব্দ করে হেসে ওঠে, আবার শীষ বাজিয়ে বলল, সব সময় তো হাড় কপালে থাকে, এবার তো হৃৎপিণ্ডের মামলা। ইহান নিজেকে সামলে হাসল, মাথা দুপাশে কাত করে অরিটানের দিকে তাকিয়ে বলল, আরে বাস আরিত্রান খানেরও দেখি হৃৎপিণ্ড আছে। বেশ বেশ ভালো, তবে এইবার জিতটা আমার হওয়া চাই। হুসনে পরীর ব্যাপারে দোস্ত, সরি দুশ্মন, বিশ্বাস কর, তোর সাথে দুশ্মনির এত বছরে এই প্রথম মার খেয়ে মজা পেলাম। আচ্ছা থামলি কেন? আবার মারতো। এই হাসির জন্য আমি তো মরতেও পারি। আহ ক্যা স্মাইল, আমি ফিদা, দিল হারকে বেঠা হুঁ ইয়ার। আবার সরি দুশ্মন। অরিটানের চোখে আগুন। ইহান ওয়াসানাতের দিকে ঠোঁট বাঁকা করে হেসে তাকিয়ে আছে। ওয়াসানাত চোখ মুখ কুচকে আছে। ইহান যখন মার খাচ্ছিল, ওয়াসানাতের কেন যেন অনেক ভালো লাগছিল, তাই তো সে হেসে দিয়েছে। তবে সেই হাসি নিঃশব্দের। ওয়াসানাত অরিটানের হাত ধরে বলল, চলেন তো এখান থেকে, এই লোক আস্ত একটা অসভ্য। ওয়াসানাতের অগ্নিময় নীল চোখ। ইহান বুকের বাঁ পাশটায় হাত দিয়ে বলল। মার ডালা। ইহান ধপ করে ঘাসের বুকে শুয়ে পড়ে। অরিটানের চোখে রক্ত জমেছে। ওয়াসিনাথ সেই দৃশ্য দেখে আঁতকে ওঠে, দ্রুত অরিটানকে টানতে থাকে। ইহান ঘাসের উপরে এক হাত রেখে সেখানে মাথা রাখে। গায়ের কালো জ্যাকেট খুলে আবার আগের মতো এক হাতে ভর দিয়ে ওয়াসিনাথের দিকে তাকিয়ে আছে সে। অরিটান ইহানকে পর্যবেক্ষণ করছে। ওয়াসিনাথ হাঁটু কেড়ে বসে পড়ে অরিটানের পাশে। নিজের ওড়নার কোণা দিয়ে অরিটানের ঠোঁটের রক্ত মুছে দেয় সে। বাতাসে ওয়াসিনাথের জামা ওড়না উঠছে, সাথে তাল মিলিয়ে উঠছে অরিটানের লম্বাটে সামনে সিল্কে চুল। অরিটানের ঠোঁটে ওয়াসিনাথের হাত লাগতেই ওয়াসিনাথ নিজেই আর্তনাদ করে বলল, ও লেগেছে না? কি দরকার ছিল এই বেয়াদব লোকটার সাথে লাগার, অসভ্য একটা। ওয়াসিনাথ গরম চোখে তাকায় ইহানের দিকে। ইহান তাতেও ইমপ্রেস হচ্ছে। ঠোঁটের হাসি আরো মেলে যাচ্ছে তার। অরিটান ওয়াসিনাথের মুখ নিজের হাত দিয়ে নিজের দিকে ফিরিয়ে হিজাবের পাশ থেকে বেরিয়ে আসা চুলগুলো আবার ঠেলে দেয়। হাতের উল্টো পিঠ দিয়ে গালের লাল অংশে হাত বুলিয়ে দেয়। মাথাটা কাত করে ইহানের দিকে তাকায় সে। বাঁকা করে হেসে বলে, হার মোবারক হো। ইহান এবার খেপে গেল। শোয়া থেকে উঠে এসে ওয়াসিনাথকে ঠেলতে হাত বাড়ায়। অরিটান হাত ধরে শান্ত চোখে বলল, পরিচয় আমার। অরিটান এক লাফে দাঁড়িয়ে হাত পোস্টে ধরে। ইহানের মুখশ্রী পরিবর্তন হয়ে গেছে, ফর্সা মুখ লাল হয়ে গেছে। দাঁতে দাঁত চেপে সে হাত ছাড়াতে চায়। অরিটান হাসে, গা দুলিয়ে হেসে বলল, তোর কপাল ভালো, তুই আমার প্রিয় শত্রু, তা না হলে এতদিনে তোর। কথা শেষ করার আগেই ইহান বলল। আমার জায়গা মাটির নিচে হতো, রাইট? ইহান ব্যথা নিয়ে হাসছে। অরিটান ছুড়ে দেয় ইহানকে। ইহানের গার্ডসরা এগিয়ে এসে ধরে থাকে। ইহান ঠোঁটের রক্ত মুছতে মুছতে ঠোঁট বাঁকায়। ওয়াসিনাথ অরিটানের হাত ধরে বলল। চলেন। ইহান গলা উঁচিয়ে বলল, হুসনে পরীর নীলে কিন্তু মারাত্মক লাগে তোমাকে, আমি তো ফিদা। ইহান বিশ্রী করে দাঁত কেলিয়ে হাসে, পাশে থু মেরে মুখের রক্ত ফেলে দেয়। তারপর অরিটানের দিকে তাকিয়ে বলল, আমি জানি আমাকে তুই ততক্ষণ মারবি না যতক্ষণ সেই খনিকে না পাস, তবে সে যে কোথায় আমি নিজেও জানি না। তোর সাথে ডিলে যেয়ে লাভ নেই, তা না হলে
অদল বদল করে নিতাম। এই ইশক আসান নেই হে মেরে দুশ্মন। ওয়াসেনাত রেগে ঝাঁঝালো কণ্ঠে বলল। আপনি যাবেন এখান থেকে নাকি ধাক্কা দিয়ে বের করে দিব? ইহান চোখ ছোট করে বুকের বাপাশে হাত রেখে বলল। নরম হাতের ধাক্কা কেন, শুধু জীবন দিতেও রাজি। এই চোখের প্রেমে পড়ে গেলাম হুসনে পরি। ওয়াহ কি তেজ! তাই তো বলি আরিত্রানের মতো পাথর গলে গেল কিভাবে। আই লাইক ইট অ্যান্ড লাভ। অরিত্রান ইহানের গাল বাঁকা করে দিয়েছে। বাকি কথা বলার আগে গাছটা টেনে নিয়ে আসে ইহানকে। গেটের দিকে যেও ইহান পিছনে ফিরে ওয়াসেনাতের দিকে হাত নাচায়, উড়ান্ত চুমু ছুড়ে দেয়। ওয়াসেনাত ঘৃণ্য চোখে তাকায়। অরিত্রানের আজ প্রথম নিজেকে নির্বোধ মনে হচ্ছে। সে চাইলে ইহানের এই মাথা আলাদা করে দিতে পারত, কিন্তু তারও একটা জায়গায় আটকে পড়তে হয়েছে। কিন্তু অরিত্রান ছেড়ে দেওয়ার মানুষ না। ওয়াসেনাত অরিত্রানের ভাবভঙ্গি কিছুই বুঝতে পারছে না। অরিত্রান একবার গম্ভীর তো একবার হাসছে। ওয়াসেনাতের কুচকানো ভুরু দেখে অরিত্রান বলল। লাভ নেই, তোমার অরিত্রানকে বোঝা যতটা সহজ অরিত্রান খানকে বোঝা কঠিন পরিজা। তুমি পারবে না এটা। চলো বাসায় যাওয়া যায়। যাওয়ার আগে সবাইকে বলে যাই, চলেন। ওকে। ওয়াসেনাত কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বলল। সারাটা পথ অরিত্রান তেমন কথা বলল না। ওয়াসেনাতের সাথে গলি পর্যন্ত হেঁটে এসেছে সে। কিছু দূর দাঁড়িয়ে এসে ওয়াসেনাতে চলে যাওয়া দেখেছে। ওয়াসেনাতও ঘুরে ঘুরে কয়েকবার তাকিয়েছে, মাঝে মাঝে আবার একটু মিষ্টি হাসিও দিয়েছে। অরিত্রানের সকল হতাশার অবসান সেখানেই যেন হয়েছে। সেও একটু হাসলো। ওয়াসেনাত ভাবছে অন্য কথা। তার মনে হচ্ছে ওই ইহান আর এই ইহান নিশ্চয়ই এক। তা না হলে এত রাগ শুধু শুধু কেন দেখাবে? অরিত্রান খুন করে এটা জানা কথা, কিন্তু এভাবে মারামারি করবে এটা তো অদ্ভুত কাণ্ড। কি করে সম্ভব এটা? বাসায় এসে ফ্রেশ হয়ে নেয় ওয়াসেনাত। রাত প্রায় 12টা ছুঁয়েছে। ওয়াসেনাত জীবনে প্রথম নিজের ঘরে চোরের মতো ঘুরছে। বাবার লাইব্রেরির সামনে দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস নেয় সে ধীর পায়ে টিপে টিপে লাইব্রেরিতে ঢুকে পড়ে। খুব সাবধানে সে খোঁজ চালাচ্ছে, কিন্তু লাইব্রেরি জুড়ে এত এত বই তার নিজেরই মাথা ঘুরছে। এত বইয়ের মাঝে সেই ভিডিও কোথায় পাবে সে? ভাবতে ভাবতে ওয়াসেনাত লাইব্রেরির সব বই এলোমেলো করে খুঁজতে শুরু করে। এত খুঁজে ওয়াসেনাত হতাশ হলো। না, নেই কোনো কুলো। ঘামে একাকার শরীর নিয়ে যেই ওয়াসেনাত পিছনে তাকালো, সাথে সাথে চমকে উঠল সে। ভয় আড়ষ্ট হয়ে গেছে মুখের চোল, ঘাম ঝমেছে বিন্দু বিন্দু। তবে শান্ত গলায় বলল। মামুনি এখানে কি করছো? ওয়াসেনাত ভয়ে রীতিমতো কাঁপছে। তৌফিক হাতের পানির বোতল এগিয়ে দিতে দিতে বলল। এই নাও পানি পান করো আগে। ওয়াসেনাতের হাত কাঁপছে থরথর করে। সে বোতলটা নিতেই পারছে না, কাঁপা হাত আরো কাঁপছে। তৌফিক এবার বোতলের ঢাকনা খুলে দিল, বলল। এত রাতে লাইব্রেরিতে বই খুঁজতে আসার কি দরকার ছিল বলো তো মামুনি? তাই তো আজ এভাবে ভয় পেলে। এটা মোটেও উচিত নয়। এখন ঘুমের সময়। এই নাও পানি পান করো। ওয়াসেনাত পানি নিল, খেয়ে নিল। সে বুঝতে পারছে তার বাবা কিছুই বোঝেনি। কথাটা ভেবে দীর্ঘশ্বাস নেয় সে। পানি খাওয়ার পরে ওয়াসেনাত বলল। বাবা, যা খুঁজতে এসেছি তা পাইনি, আমি বরং ঘুমোতে যাই। ওয়াসেনাত পাশ কাটিয়ে যাওয়ার সময় টেবিলে একটা কার্ড দেখতে পায়। কৌতূহলী হয়ে বাবাকে প্রশ্ন করে। এটা কে দিয়েছে বাবা? তৌফিক একবার তাকালো, তারপর বলল। অরিত্রান খানের বাড়িতে কালকে পার্টি আছে, ইনভাইট করেছে। ওয়াসেনাত আনমনেই বলল। কই, আমাকে তো এমন কিছু বলেনি উনি। তৌফিক ফট করে কথাটা ধরে নিয়ে বলল। কে বলেনি তোমাকে? ওয়াসেনাত ভড়কে যায়। নিজেকে সামনে সে বলল। আসলে বাবা, রিমির যার সাথে বিয়ে ঠিক হয়েছে সে অরিত্রান খানের আত্মীয় হয়। সেই হিসেবে তাকেও ইনভাইট করার কথা, কিন্তু রিমি তো আমাকে এমন কিছুই বললো না, তাই বললাম এই আর কি। তৌফিক কিছু সময় নিশ্চুপ থেকে বলল। ও, তুমিও রেডি থাকবে? পরিবার নিয়ে না গেলে অরিত্রান খান কি না কি করবে। যাই হোক, তোমাকেও কার্ড দেওয়া হয়েছে। ভেবে পেছি না ওর কাছে এত খবর চায় কিভাবে। তুমি আমার কে এটা বলার প্রয়োজন নেই। বাবার সাথে যাবে আর বাবার সাথেই আসবে। এখন যাও। ইহান সোফায় বসে আছে। তার সামনে বসে আছে তার বাবা ইমান চৌধুরী। ইহানের এমন রক্তাক্ত অবস্থা দেখে তিনি বেশ চিন্তিত। আজই জেল থেকে ছাড়া পেয়েছে, কোথায় আমোদ ফুর্তি করবে তা না, ছেলের এমন অবস্থায় তিনি শিহরিত। ইহানের গালে মেডিসিন লাগিয়ে দিচ্ছে নার্স। ইমন বেশ উত্তেজিত গলায় বলল। এত মার খেলে আর একটা দিয়ে আসতে পারলি না? ইহান মুখে হাসি ঝুলিয়ে বলল। মারতে তো গিয়েছিলাম বাবা, কিন্তু পারলাম কই। মেয়েটা কেঁদে দে অবস্থা, ওই চোখে কান্না মানায় না। ইমন হতাশ গলায় বলল। সেটা তো জানি, তুই জীবনেও অরিত্রানের সাথে পারবি না, সব সময় শুধু মারই খাবি। ইহান আবার হাসল, তারপর মদের গ্লাসে চুমুক দিতে দিতে বলল। আজকের মার ভিন্ন বাবা, আজ ইচ্ছে করে খেয়েছি। ইমান ভারী অবাক গলায় বলল। হোয়াট? মানে কি? মার খেয়েছিস কেন, তাও নিজের ইচ্ছেতেই?
ওর জন্য তো শুধু মার না, জীবন দিতেও রাজি বাবা। এমন রূপে মরাও কম হবে। মেয়ের মামলা নাকি? ইহান রেগে মদের বোতল ছুঁড়ে বলল। মেয়ে? ও সাধারণ মেয়ে না বাবা, ও আলাদা। পাগল করা চোখ, নেশা লাগানো ঠোঁট, চোখা লাগানো নাক। ইস, আমি পাগল হয়েছি বাবা, জাস্ট পাগল। ওকে চাই আমার। ইমান হেসে বলল। অপেক্ষা কেন? তুলে নিয়ে আসলেই হবে। ইহান হাসল, বলল। আমার জীবনের সবচাইতে বড় শত্রু অরিত্রাণ, যে চায় ওকে। তবে এবার জিত আমার নামে। বলেই আর একটা মদের বোতলে চুমুক দেওয়া শুরু করে। ইমান আতকে উঠে বলল। পাগল হলি নাকি? অরিত্রাণের হাতে জীবন দিতে চাস? তোর কত মেয়ে লাগবে আমি জোগাড় করে দিব, ওই মেয়ে বাদ। সরি দুষে, ও ছাড়া গতি নেই। শি ইজ মাই ফার্স্ট লাভ। আমার প্রথম প্রেম বাবা, প্রথম। পাগলের মতো বকা বন্ধ কর। মরতে চাস নাকি? ইহান চোখ বুজে ওয়াসেনাতের খেয়ালে ডুব দেয়। বন্ধ চোখেই সে বলল। পাগল তো আগেই হয়েছি, আর মৃত্যু সেটা তো হুসনে পরীকে দেখেই হয়েছে। তবে এবারের যুদ্ধ ভিন্ন বাবা, একদম ভিন্ন। ইহান হাসতে শুরু করে। ইমান অবাক হয়ে তাকিয়ে আছে ছেলের দিকে। এই হাসি সাধারণ না, ভয়ঙ্করের মনে। চাঁদ নেমেছে দিনের আকাশ ঠেলে, কিন্তু ইহানের মদের বোতল এখনো গড়াগড়ি করছে ফ্লোরে। ভাঙ্গা টুকরো পড়ে আছে এক কোণে। সে নিজে পড়ে আছে সোফার কোণ ঘেঁষে। লাউড স্পিকারে গান বাজছে, তার মাথা কাজ করা ছেড়ে দিয়েছে যেন। ইমান তাড়াহুড়া করে রুমে ঢুকে পড়ে। হাতে তার লাল কার্ড। ইহান শুয়ে গড়াগড়ি করছে। গান বন্ধ হতে সে রেগে চোখ খুলে। অনেক মদ গিলেছে, তাই তার চোখ জোড়া লাল হয়ে আছে। কাল সন্ধ্যা থেকে এখন রাত পর্যন্ত সে শুয়ে আছে। ইমানকে দেখেই রেগে ইহান বলল। বাবা, সমস্যা কি তোমার? গান বন্ধ করছে কেন? হোয়াই? ইমান ছেলের কাছে হাঁটু গেড়ে বসলো, মাথায় হাত বুলিয়ে বলল। তোকে অরিত্রাণ খান ইনভাইট করেছে পার্টিতে, আর তুই না যেয়ে এখানে বসে আছিস? যাওয়া উচিত। শুধু তুই না, আমিও যাব। চল, আজ বড় একটা ডিল হওয়ার কথা মিস্টার রওশনের সাথে। তুই জানোস না? হতে পারে আমাদের সাথে ডিল করবে। ইহান ঢুক করে শব্দ করে চোখ মুখ কুঁচকে নেয়। বিরক্তি ভরা গলায় বলে। আমি যাব না, আমার কিছু ভালো লাগছে না। ইমান ছেলেকে বলল। তোর কত মেয়ে লাগবে বল, আমি জোগাড় করে দিব, চিন্তা করিস না। না বাবা, আমার ওকেই চাই। ইমান বারক্ত হয়ে বলল। আচ্ছা যা, ওই মেয়েরই তোর হবে। নাম কি ওই মেয়ের? ওয়াসেনাথ। ইমানের শান্ত গলা। ইমান নিজে বেকুব হয়ে বলল। মেয়ের নাম জেনে আমার কাম নাই, বাপের নাম বল। ইহান হাসল। ইমান ভুরু কুঁচকে বলল। আশার কি আছে? ইহান আরো হাসল। হাসতে হাসতে বলল। ওর বাবার নাম শুনলে সমস্যা আছে। ইমান কৌতূহলী হয়ে বলল। কি সমস্যা? ধুলো পায়ে উঠে দাঁড়ায় ইহান। মদের বোতল একপাশে রেখে আলমারি থেকে জামা বের করতে শুরু করে। ইমান আবার প্রশ্ন করে। কি সমস্যা বলবি তো? ইহান যেন শুনতেই পেল না, হাসছে শুধু। ইমান রেগে গেল, চড়া গলায় বলল। বলবি কি সমস্যা? ইহান ব্লেজার বের করতে করতে বলল। জার্নালিস্ট তৌফিক আহমেদ, মেয়ে তৌফিক বিনতে ওয়াসেনাথ, মা ওয়াসিফা জাহান। নামগুলো কানে আসতে আতকে ওঠে ইমান। মাত্র তো জেলের বাতাস খেয়ে বের হয়েছে, আর আসতে না আসতে এই জার্নালিস্ট। মেজাজ খিচে গেল তার। বাবার অবস্থা দেখে ইহান হাসতে হাসতে বলল। জার্নালিস্টের মেয়ের জামাই মাফিয়া ডন। ব্যাপারটা ইন্টারেস্টিং না বাবা? ইহান শীষ বাজিয়ে হাসতে হাসতে ওয়াশরুমে ঢুকে পড়ে। ইমান বিড়বিড় করে বলে। ওই শালা তৌফিকের চিন্না আছে, জেলের ভাত খাওয়াবে, ফাঁসিতে ঝুলাবে, দরকার হলে খুন করবে, তবু মেয়ে দিবে না। যা মারাত্মক, 3 বছর আগেই বোঝা হয়ে গেছে। ইহান ওয়াশরুমের দরজার বাহিরে উকি দিয়ে বলল। সেটা বাবা, শালা মানে কি? সম্মান করো, আমার জানেমান হুসনে পরীর বাপ। জিপ কামড়ে বলল। সরি ওর বাবা। ইমান ছেলেরে কিছু গালি দিল, তারপর রুম থেকে বেরিয়ে এলো। এই ছেলে যে তার সবচেয়ে বড় হাতিয়ার, একে হাতছাড়া করা যাবে না, কিছুতেই না। অডিটনের আশেপাশে দাঁড়িয়ে আছে দুজন সার্ভেন্ট। একজনের হাতে কনভার্স আর একজনের হাতে ব্ল্যাক ব্লেজার। তার সামনে একজন দাঁড়িয়ে তার টাইয়ের হুক ঠিক করে দিচ্ছে। ইমন শার্টের হাতা ঠিক করতে করতে রুমে ঢুকলো। একজন এগিয়ে এসে ব্লেজার গায়ে জড়িয়ে দেয়, কনভার্স পরিয়ে দেয় একজনে। লম্বা চুলগুলো দুহাতে কপাল থেকে সরিয়ে পিছনে উল্টে দেয়। গলার একটা বোতাম খুলে দেয় সে। নিজেকে পছন্দ হচ্ছে না তার। মুহূর্তেই সে বিরক্ত হয়ে ওঠে। এত কষ্টে বাঁধা টাইটা টেনে খুলে ফেলেছে অরিটন।
রিমন বুঝতে পেরেছে অরিট্রান রেগে আছে। আজ সন্ধ্যা থেকে সে রেগে আছে। হাত বাড়িয়ে সবাইকে বাহিরে যেতে বলল রিমন। অরিট্রান ব্লেজার খুলে ছুঁড়ে দেয়। আলমারি থেকে নতুন আর একটা বের করে। এভাবে একটার পর একটা ছুঁড়ে মারছে সে। রিমন সব দেখছে। কাচের আলমারিতে ঘুষি বসিয়ে দেয় সে। র্যাক যেন রিরি করছে শরীরে। কাচের দরজা ঝনঝন করে ভেঙে গুড়িয়ে যাচ্ছে। অরিট্রান হাত জোড়ে রক্ত বেয়ে বেয়ে পড়ছে। সেই রক্তে লাল হচ্ছে নিচের ফ্লোর। সাদা ফ্লোর লাল হয়ে উঠছে। রিমন আটকে ওঠে, দ্রুত এগিয়ে আসে। অরিট্রানের হাত ধরতে অরিট্রান ছাড়া দিয়ে সরিয়ে দেয় সে হাত। রিমন আবার হাত ধরতে চায়। অরিট্রান হাত আরও কাজ ভাঙ্গায় চেপে ধরে। রিমনের কলিজা কেঁপে ওঠে, চেঁচিয়ে বলল, কি করছিস অরিত্রাণ? হাতের অবস্থা তো খারাপ, আরো খারাপ করছিস। চিন্তা করছিস কেন? যাকে খুঁজেছিস পেয়ে যাবি। এই রিমন অত চালাক না, তুই তো মাত্র খবরটা পেয়েছিস। ধৈর্য। অরিট্রানের চোখ লাল, শরীর তেজি হয়েছে। রেগে রুমের সব জিনিস এক এক করে ভেঙে গুড়িয়ে দিচ্ছে সে। রাগ নিয়ন্ত্রণ করতে পারেন না অরিট্রান, তবু আজকাল তাকেও চুপ থাকতে হয়। অরিট্রান খান চুপ থাকে, ভাবতেই তার শরীর জ্বালা করছে। সেই রাগ এই বস্তুগুলোর উপর চালিয়ে দিচ্ছে। রিমন মহা ঝামেলায় পড়েছে। নিচে অলরেডি গেস্ট চলে এসেছে। এখনই অরিট্রান ঝামেলা করছে। রিমন না পারতে একটা মিথ্যা বলবে, যদিও যে জানে না সেটা আদৌ হবে কিনা। রিমন অরিট্রানের পাশে দাঁড়ায়। অরিট্রান মাত্র ফুলদানিটা উপরে তুলেছে। রিমনকে নিজের পাশে দেখে সে তার দিকে ফিরে তাকালো, চোখ গরম করে বলল, কিছু বলবি? রিমন ভয়ে ভয়ে বলল। নিচ্ছিস? অরিট্রান ফুলদানি ঠাস করে ছুঁড়ে পড়ল। পরেরটা ভাঙার সময় শুনবো। বলেই সে বিছানার পাশের একটা ফুলদানি নিয়ে ছুঁড়ে দিয়ে বলল। এবার বল। রিমন চোখ বুজে বলল। নিচে সবাই চলে এসেছে। অরিট্রান রেগে তেজি গলায় বলল। তো আমি কি করব? ড্রিঙ্ক সার্ভ করব? রিহান দুগালে হাত দিয়ে বলল। এই না না, আমি শুধু বললাম নিচে চল। ভাবিও নিশ্চুপ এসেছে। অরিট্রান ভুরু কুচকে বলল। নিশ্চয়ই মানে কি? রিমন ঢোক গিলে বলল। চলেই এসেছে, শুধু তোর অপেক্ষায়। অরিট্রান উঠে দাঁড়ালো, শার্ট খুলতে শুরু করলো। ঘামে শরীর ভিজে গেছে। রিমন বোঝে না অরিট্রানকে। কালকেও ভাঙচুর করেছে আজও, তবে আজ তো হাত কেটে বসে আছে। রিমনের বেশ ভয় লাগে এসব। এই ছেলে নিজের গায়ে রক্ত নিজের কাছেই দামি না, ধরে বেঁধে কে রাখবে কে জানে। নিচে যদি ওয়াসিত না আসে, নিজের মাথাটা তৈরি রাখতে হবে। কথাটা ভাবতেই আতকে ওঠে রিমন। কাচের বাটিটা ঝকঝক করছে, চারপাশে লাইট আর আলো ছড়াছড়ি। বাড়ির সামনে বিশাল গেট। গেটের দুকোনায় দুজন করে চারজন গার্ড কালো ড্রেস পরে দাঁড়িয়ে আছে। যাদের কার্ড আছে তাদের ঢুকতে দেওয়া হচ্ছে। ওয়াসেনাদের সিএনজি গেটের সামনে থেমেছে। সিএনজি থেকে নেমে দাঁড়াতে একজন গার্ড এগিয়ে যায়। চোখে মুখে বিরক্তির রেখা তার। তাকে দেখে মনে হচ্ছে ওয়াসেনাদের উপর সে প্রচণ্ড রেগে আছে, কিন্তু এই রাগের কোনো কারণ খুঁজে পেল না বাবা মেয়ে। গার্ড গলা উঁচিয়ে বলল, এই বাড়ির সামনে কি কাজ? যাও এখান থেকে। ওয়াসেনাদ চমকে বলল। আমাদের ইনভাইট করা হয়েছে। গার্ড যেন তেলে বেগুনে জ্বলে উঠেছে। রাগে গলায় সে বলল, চেনা আছে তোমাদের মতো মানুষকে। ভালো জামা পরলেই আরিত্রান খানের বাড়ির সামনে দাঁড়ানোর যোগ্য হওয়া যায় না। এই নিয়ে শতখানের লোক তাড়িয়েছি। সবাই বলছে ইনভাইট করা হয়েছে, কিন্তু কার্ড দেখাতে বললে হা হয়ে যায়। এই বাহানা সেই বাহানা দেয়। ওয়াসেনাদ তেজি গলায় বলল, আপনি আমাদের একবারও জিজ্ঞেস করেছেন কার্ড আছে কিনা? না জিজ্ঞেস করেই চলে যেতে বলছেন কেন? আশ্চর্য। গার্ড তাচ্ছিল্য করে বলল, সিএনজি করে আর যাই হোক, আরিত্রান খানের ইনভাইট করা মানুষ আসতে পারে না। তৌফিক হাসল। ওয়াসেনাদ খুবই বিরক্ত হলো। এই হাসার সময় হলো কি? তার বাবার উচিত ছিল কিছু কথা শুনিয়ে দেওয়া, কিন্তু তিনি তা না করে হাসছে। তৌফিক কার্ড দেখিয়ে বলল, সব শ্রেণীর মানুষকে সম্মান করতে শিখো। গাড়ি থাকলেই সে যোগ্য হবে, এটা আশা করি তোমার বস অরিত্রানের শিক্ষা না। চলো ওয়াসেনাদ। গেট খুলে দেওয়া হয়েছে। ওয়াসেনাদ ভারী গলায় বলল, বাবা, তোমার ওই লোকটাকে আরো কিছু বলা উচিত ছিল। মানুষকে তার কি আছে তা দিয়ে নয়, সে কেমন সেটা দিয়ে বিচার করা উচিত। মেয়ের কথা জবাবে তৌফিক আবার হাসলেন। ওয়াসেনাদ বিরক্তিতে মুখ কোঁচকাল। বাবার এই অর্থবিহীন হাসির কোনো মানে খুঁজে পেল না সে। তৌফিকের বসকে ইনভাইট করা হয়েছে। তৌফিক তার সাথে কথা বলতে বলতে ভিতরে চলে গেল। ওয়াসেনাদ টিমের সাথে কথা বলছিল। পার্টির কিছু বিশেষ কারণ আছে। এর মাঝে একটা হচ্ছে রিমনদের বিয়ের কথা সবাইকে জানিয়ে দেওয়া। অরূপ এখনো আসেনি, বাকি সবাই চলে এসেছে। রিমিকে রিমন ডেকেছে, তাই সে ওয়াসেনাদকে বলল, তুই অপেক্ষা কর, আমি আসছি। রিমি শাড়ির কুচি হাতে দেয়, এক দৌড়। ওয়াসেনাদ হাসে। হালকা আকাশি রঙে বেশ সুন্দর লাগছে তাকে। ওয়াসেনাদ দাঁড়ালো না। বাড়ির বাহিরের অংশটাও সুন্দর। এক পাশ খালি পড়ে আছে, অপর পাশে সুইমিং পুল। সেই পুলের আশেপাশেও মানুষ আছে।
সবার হাতে একটা করে গ্লাস, মেয়েদের ড্রেস হাঁটু পর্যন্ত। এই জামাগুলো দেখলে অসেনাতের হাসি পায়। বলতে ইচ্ছে করে, ভাই কাপড়ের কি অভাব পড়েছে? তবে ভুলেও সে কথাগুলো বলে না। সেদিকে ভীতু খুব। অসেনাত ঘুরে ঘুরে সব দেখছে। এত সুন্দর কাচের তৈরি বাড়ি সে আগে কখনো দেখেনি। সামনাসামনি তো জীবনেও না। সবই কাচের, ভেতরে সবই দেখা যাচ্ছে, কিন্তু কিছু জায়গায় সাদা পর্দা, তাই দেখা যাচ্ছে না। ভেতরে অনেক মানুষ, তাই সে বাহিরেই ঘুরছে। বাড়ির সবই সুন্দর, কিন্তু এই বাড়িতে ফুলের বাগান নেই। ব্যাপারটা অসেনাতের মোটেও পছন্দ হচ্ছে না। তার মতে সব বাড়িতে একটা বাগান হওয়া চাই, তবে অনেক নাম না জানা গাছ আছে। মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে তারা। পাতার উপরে ঝুলছে ফেরি লাইট। বাতাসের হালকা বাড়িতে গাছসহ পাতা দুলছে। অসেনাতের মনে হচ্ছে হীরা ঝরছে। সুইমিং পুলের পাশ ঘেঁষে হাঁটছে সে। নীল স্বচ্ছ পানিতে নিজের ছায়ামূর্তি দেখে সে নিজে একটু হাসল। একটা কোণার দিকে সবাই তাকিয়ে আছে, কিন্তু কি আশ্চর্য, সেদিকে কেউ যাচ্ছে না। ফিসফিস করে কথা বলে আবার চুপ হয়ে যাচ্ছে। একজন লম্বা লোক দাঁড়িয়ে আছে, গায়ে তার কালো ড্রেস। কারোর সাথে কথা বলছে মনে হয়। অসেনাত কৌতূহলী হয়ে সামনে আগাতে যাবে, তার আগেই ছপাং করে তার গায়ে ফেরি লাইট এসে পড়ে। মাথাসহ শরীরে জড়িয়ে পড়ে সব। অসেনাত ভড়কে যায়, সাথে হালকা ভয়ও পায়। মৃদু চেঁচিয়ে ওঠে। আউচ! ফোন কানে অরিটন দ্রুত পেছনে তাকায়। অসেনাতকে দেখে এগিয়ে আসে। অসেনাত লাইটগুলো সরাতে চাচ্ছে। চোখে মুখে আতক নিয়ে সে বিড়বিড় করে বলছে, ভালো করে লাগাতে পারে না, তাহলেই তোর খুলে মানুষের গায়ে পড়ে না। এখন খুলবো কিভাবে? অসেনাতের জবুথুবু অবস্থা দেখে কিছু মেয়ে মহিলা হেসে ওঠে। অসেনাত চোখ বাঁকিয়ে তাকায়। অরিটন পরখ করছে অসেনাতকে। লাল লম্বা গাউন। এই প্রথম অসেনাত কোনোই পর্যন্ত হাতার জামা পরেছে। হাতের পাশে পাথর বসানো, হাতার শেষ অংশে ঝুলছে ছড়। দুহাত ভর্তি লাল কালো কাচের চুড়ি, লাল সিল্কের হিজাব, জামার নিচে ভারী কাজ করা। হাতের পিঠের একপাশে হালকা লাল লাল হয়ে আছে। এই ক্ষুদ্র ব্যাপারটা অরিটনের চোখ এড়ালো না। চাঁদের আলোর সাথে লাইটের আলো চোখে অদ্ভুত রূপের লাবণ্য ছড়াচ্ছে। বাতাসে ভেসে আসছে একটা মাতাল করা গন্ধ। এটা কি অসেনাতের গায়ের গন্ধ? মুহূর্তে অরিটন নিজেই বলল, হাতা ঝুড়ের আর চুরির শব্দ মিলে দারুণ একটা শব্দের সুর ভাসিয়ে তুলছে। যেন এই সুইমিং পুলের পানিতে এই শব্দ মিশে এক হচ্ছে। আর চোখ, অরিটনের নিজের চোখ জোড়াই থমকায়। নীল চোখে চিকন কাজল ভাসছে। নীলের মাঝে হালকা কালো, সেই চোখের উপর নিচ ঘন পাপড়ি। সেই পাপড়িতে ভাসছে কালো কাজল। ফেরি লাইটের আলোতে জলজল করছে লাল জামাটা। লাল হয়েছে ঠোঁট জোড়া, গাল জোড়া। ঠাস করে অরিটন সুইমিং পুলে পড়ে যায়। অসেনাতকে দেখতে সে এতই মনোযোগী ছিল যে সুইমিং পুলে যে সে পড়ে যাচ্ছে সেদিকে তার খবর নেই। অসেনাত চোখ তুলে তাকায়। অরিটন ডুবে আবার উঠেছে। অসেনাত অরিটনের এমন অবস্থা দেখে খিলখিল করে শরীর দুলিয়ে হেসে ওঠে। বাকি উপস্থিত সবাই ভয়ে চুপসে আছে। অসেনাতই একমাত্র ব্যক্তি যে হাসছে। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে অসেনাতের দিকে। অরিটন পানির উপরে দুহাত ভাসিয়ে রেখেছে। সিল্কি চুলগুলো সব চোখের উপরে এসে পড়েছে। কালো ড্রেস ভিজে চুপচুপ অবস্থা। অরিটন চোখ তুলে অসেনাতের হাসি দেখছে। কেউ একজন ফিসফিস করে বলছে, এ মেয়ে কি পাগল নাকি? অরিটন চারদিকে একবার তাকিয়ে হাত দিয়ে ইশারা করে। কালো ড্রেস পরা কিছু গার্ড এগিয়ে এসে বলল, সবার জায়গা ত্যাগ করুন। সবাই কথা মতো এক এক করে চলে যায়। অসেনাত এখনো হাসছে। অরিটন নিজের গায়ের ব্লেজার খুলে হাতে নেয়। একজন গার্ড অসেনাতের সামনে চোখ গরম করে বলল, আপনি যাচ্ছেন না কেন? অসেনাত নিজেকে দেখিয়ে বলল, এগুলো খোলার ব্যবস্থা করলে চলে যেতে পারি। গার্ডস পা থেকে মাথা পর্যন্ত একবার চোখ বুলোতেই অরিটন হাঁক দিয়ে ডেকে ওঠে। নিজের গার্ডসদের নামও সে জানে না। এগুলো রিমন দেখে। রেগে অরিটন বলল, এদিকে আয়। গার্ডস মাথা নিচু করে সুইমিং পুলের কাছে সে দাঁড়ালো। অরিটনের চল শক্ত, লাল মুখশ্রী। গার্ড ভয়ে জড়সড় হয়ে ভাবছে সে কি করেছে। অরিটনের সামনে হাঁটু গেড়ে বসতেই অরিটন ঠাটি একটা চর বসিয়ে দেয় গালে। গার্ড হুমড়ি খেয়ে সুইমিং পুলেই পড়ে। কাশতে কাশতে উঠে দাঁড়ায় সে। ঠোঁট ফেটে গেছে তার। কেনই চর দেওয়া হয়েছে সে জানে না, প্রশ্নও করল না। উঠে যেতে যেতে বলল, সরি স্যার। অরিটন রাগে ফুঁসতে ফুঁসতে বলল, চোখের সামনে যাতে আর কখনো না দেখি, জান নিয়ে নিব। গার্ডের অবস্থা খারাপ। ওপর উঠে দেয় এক দৌড়। অসেনাতের সামনে এসে দাঁড়িয়ে কিছু বলতে যাবে, তার আগেই পানির দিকে তাকিয়ে অরিটন চেঁচড়ে উঠল, তোর সাহস তো কম না, আবার ওর সামনে দাঁড়াস কিভাবে? গার্ডের মাথায় এবার ব্যাপারটা এসেছে। সে বিনয়ের সাথে বলল, সরি ম্যাম। অসেনাত কিছুই বলল না। বুঝলে তো বলবে। সে তো কিছুই বুঝল না। চারপাশ খালি, কেউ নেই অসেনাত আর অরিটন ছাড়া। অসেনাত মুখের উপরে হাত দিয়ে হাসি থামাতে থামাতে অরিটনের সামনে এসে দাঁড়ায়। মুখ টিপে হেসে বলল, আপনাকে দেখে আমার খুবই হাসি পাচ্ছে। অরিটন ভুরুকুচকে তাকিয়ে বলল,
হাসো, কে মানা করেছে? অসেনার ঠোঁট টিপে হাসতে লাগলো, তারপর হাত বাড়িয়ে দিয়ে বলল, আমি শুনেছি ছেলেরা বুক পকেটে ভালোবাসা নিয়ে ঘুরে, আপনি তো চোখ নিয়ে ঘুরছেন। অসেনাথ আবার হাসছে। অরিটান চোখ ওঠানামা করছে। সে তাকিয়ে আছে লাইটগুলোর দিকে, জলজল করছে। অসেনাথের মাথার উপরের লাইটগুলো বেশি জ্বলছে। অসেনাথের ফর্সা মুখ হলুদ লাগছে। অসেনাথ হাত নাচিয়ে বলল, আজ কি পানিতে পার্টি করবেন? অরিটান সিল্কে চুলগুলো দু হাতে পেছনে ঠেলে বলল। তুমি চাইলে দুজনেই করতে পারি। অরিটান আবার পানিতে ডুব দেয়, চুল সামনে থেকে পেছনে ঝাঁকিয়ে নেয়। পানির বিন্দু বিন্দু ফোঁটা অসেনাথের চোখে মুখে ছিটকে পড়ে। অপ্রস্তুত হয়ে পড়ে সে। অরিটান অসেনাথের দিকে এগিয়ে আসে। অসেনাথ ভীতু হয়, যদি টেনে ফেলে দেয়। সে একটু পিছিয়ে যেতে চায়। অরিটান আরও এগিয়ে আসে। অসেনাথের চোখে চোখ রেখে তাকিয়ে আছে সে। হাত বাড়িয়ে অসেনাথের হাত টেনে ধরে অরিটান। অসেনাথ ভয়ে চোখ বড় করে। অরিটান ঠোঁট বাঁকিয়ে হাসে। মাথার চুল ঝাঁকিয়ে অসেনাথের চোখে মুখ পানির ছিটে দেয়। কেঁপে ওঠে অসেনাথ, শিরশির করে ওঠে পায়ের তলা। অরিটান অসেনাথের মাথা আর একটু টেনে কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিস করে বলল, যেখানে ভালোবাসা রাখলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অরিত্রাণ খান সেখানে ভালোবাসা রাখে না। যত্নের জিনিস যত্নে রাখতে জানে সে। অরিটান হাত ছেড়ে পুল থেকে উঠে দাঁড়ায়। শার্টের উপরের কয়েকটা বোতাম খুলে পানি ছেড়ে নেয়। পাশের একটা টেবিল থেকে তোয়ালে নিয়ে অসেনাথের কাছে এসে দাঁড়ায়। হাত মুখ মাথা মুছে তোয়ালে অসেনাথের হাতে ধরিয়ে দেয়। তারপর অসেনাথের আরও কাছে এসে তার কলো খোলা শুরু করে। অসেনাথ তাকিয়ে দেখছে ভিজা শরীরে অরিটানকে। মেয়েরা রূপবতী হয়ে অসেনাথের জানা আছে, তাহলে ছেলেরা কি হবে এটা তার জানা নেই। জানা থাকলে অরিটানকে বলতো সে। অসেনাথের কোমর পেঁচানো শেষ, তার খুলে অরিটান ফ্লোরে ফেলে দেয়। অসেনাথের সামনে আর বেশি সময় থাকা যাবে না। সে দ্রুত পাশ দিয়ে যাওয়ার সময় নেটের ওড়নার সাথে অরিটানে ঘড়িয়া নাটকীয়ভাবে টান খায়। অসেনাথ ওড়না টেনে ধরল। অরিটান আবার পিছিয়ে এসে অসেনাথের সামনে দাঁড়িয়ে পড়ে। ঘড়ি থেকে ওড়না ছুটাতে বলল, এত কাছে কাছে টানলে তো তোমার বাবাকে ঠুপকেই আমি তোমাকে নিজের করে নেব। তখন না জানি হিটলার বাবা আমার কি করে। অসেনাথ চোখ রাঙিয়ে বলল, আপনার এত সাহস, আমার বাবাকে হিটলার বললেন? অরিটান হাসলো। হাসতে হাসতে বলল, আমার মস্তিষ্ক খুবই ভালো, তাই ষষ্ঠ ইন্দ্রিয় ভালোই কাজ করে। সেই হিসেবে আমার মস্তিষ্ক বলছে আমার লাইফের, বিশেষ করে আমার প্রেমের হিটলার হবে তোমার হিটলার বাবা। অসেনাথ ফস করে উঠল, তেজি গলায় বলল, একদম বাবা নিয়ে কথা বলবেন না। আমার বাবাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলার জন্য আমি কিন্তু আপনার সাথে ব্রেকআপ করব, বলে দিলাম। অরিটান হো হো করে হেসে বলল। প্রেম করলাম কখন যে ব্রেকআপ করবা? অসেনাথ ফোনা তোলা সাপের মতো নাক ফুলিয়ে আছে। অরিটান ওড়না খুলে দিয়ে গায়ে জড়িয়ে দেয়। নাকটা হালকা আঙ্গুল দিয়ে ঠেলে দিয়ে বলল, এত লাল হওয়া আমার জন্য ঝুঁকির, বুঝলে পড়ে যায়। শেষে কিনা কি করে বসবো? বলে এক চোখ টিপে হাসে। অসেনাথ বিষম খায়, চোখ বড় করে তাকায় অরিটানের দিকে। কথাটা বুঝতে পেরে লজ্জায় কুকড়ে ওঠে, নাক ফুলিয়ে বলে, অসভ্য। অরিটান ঠোঁট গোল করে হাসে, নিচের ঠোঁট কামড়ে বলল, তাই নাকি? বিনা দোষে আমি দোষী হলাম? এতে তো লস বলো। বিজনেসম্যান কখনো লসে পড়তে চায় না, জানো তো। আমি বরং একটু অসভ্যতা আমি করি, তাহলে তোমার বলার কথা মিথ্যা হবে না। অসেনাথ কিছুটা সরে আসে। অরিটান ভুরু উঁচিয়ে তাকায়, কাছে এসে কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিস করে বলে, ফেরি লাইটে জড়িয়ে তোমাকে অদ্ভুত সুন্দর লাগছিল। ইউ আর লুকিং লাইক এ ফেরি বুড়ি। অরিটান সামনে এগিয়ে যায়। অসেনাথ পেছন থেকে দেখে, পেট করে হেসে বলে, অসভ্য। ইহান প্রচণ্ড রাগ নিয়ে বসে আছে, কারণ তার সাথে রিপা এসেছে। নিষেধ করার পরেও এসেছে। ইহানের মাথায় এটাই আসছে না, রিপা কাট পেয়েছে কোথায়, কে দিল? অরিটান। কিন্তু অরিটান তো রিপাকে চিনে না, তাহলে কে দিল? নাকি সে নিজেই জোগাড় করেছে? বুঝতে পারছে না ইহান। অরিটানের অপেক্ষায় আছে সবাই, সে এখন আসেনি। ইমানের চেহারা দেখার মতো। সে তৌফিকের চোখের দিকে তাকিয়ে আটকে উঠছে। ভয়ে চুপচাপ বসে আছে সোফায়। তার সাথে অনেকেই কথা বলছে। সে যে জেল ফেরত আসামি, সেদিকে কারো তেমন মাথা ব্যথা নেই। সবই ইহানের ভয়ে। মাফিয়া বলে কথা। ছেলেকে নিয়ে গর্ব হয় ইমানের। ভয়ে মানুষের বড় দুর্বলতা। ইমানটাই টেনে নিচে নিজে হাসলেন। ইহান মদের গ্লাস হাতে বসে আছে। মাদুলি তার বাবার সাথে পার্টিতে এসেছে। অদ্ভুতভাবে আসছে, শাড়ি পরেছে, নেটের শাড়ি, চুল ছেড়ে দিয়েছে। হাতে পড়েছে ডায়মন্ডের সাদা পাথরের চুড়ি, কালো শাড়ি, হাই হিল, হাতা কাটা ব্লাউজ, মুখে হালকা মেকআপ, ঠোঁটে লাল লিপস্টিক। হলে প্রবেশ করতে সব ছেলে মেয়ের চোখ তার দিকে তাক হয়ে আছে, যেন স্বর্গ থেকে হুর এসেছে। চোখ ঝাঁঝানো রূপ। ইহানের নেশা জড়ানো চোখও ঝাঁঝা করে উঠেছে। হাতে কালো ব্যাগ চেপে সে হলের মাঝে এসে দাঁড়িয়েছে।
মেয়েরা হিংসার চোখে তাকিয়ে আছে। রিমন নিজেও অবাক, মেয়েটাকে আজ সত্যিই মারাত্মক লাগছে। রিমি রাগে চোখে তাকিয়ে আছে রিমনের দিকে, তার নিজের মুখেই হা হয়ে গেছে। রিমি রিমনের মুখ হাত দিয়ে ঠেলে বন্ধ করে দেয়। রিমন বিষম খায়, রিমির দিকে তাকিয়ে ইনোসেন্ট ভাব নিয়ে বলল। সরি। রিমি দাঁত কটমট করে তাকিয়ে আছে, চোখ সরিয়ে সামনে হেঁটে যায়। ওয়াসেনাতকে খুঁজে নিয়ে আসে, বিড়বিড় করে কানে কানে বলে,